নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। দেখুন, আমি শুরুতেই বলেছিলাম যে আমরা ভারতীয় জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার মুখ্য উদ্দেশ্য হলো যাতে আপনারা খুব সহজে আপনাদের নিজেদের জন্মছক বা জন্মপত্রিকা বিচার করতে পারেন বা অন্যের বা প্রিয়জনদের সেটা বিচার করতে পারেন। অনেক সময় আপনারা আপনাদের জন্মছক কোনো জ্যোতিষের কাছে যান বিচার করানোর জন্য এবং দেখবেন তখন সেই জন্মছক বিচার করার পরে আপনার জ্যোতিষী আপনাকে বলে যে আপনার গ্রহ নিম্নস্থ আছে বা নিচস্থ আছে কিংবা কোনো গ্রহ উচ্চস্থ আছে, কিন্তু মুশকিল হলো যে কোনটা নিম্নস্থ কোনটা উচ্চস্থ এবং তার ফল কি হয় আমরা কিন্তু অনেক সময় সেটা বুঝতে পারি না। এর দুটো কারণ হচ্ছে, আমি শুরুতেই বলেছি যে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অত্যন্ত একটি জটিল বিষয়। এটি খুব সাধারণভাবে ব্যাখ্যা করা যায় না এবং যেহেতু এই বিষয়টি মানুষের ভবিষ্যৎ এবং ভাগ্যকে কেন্দ্র করে, তাই এই বিষয়টিকে খুব সহজে ব্যাখ্যা করা কিংবা এই বিষয়টিকে নিয়ে সহজে আলোচনা করা বা সহজ সরলভাবে সেটাকে বোঝানো কোনোটাই সম্ভব নয়। আমার এই ভিডিওগুলোতে আমি চেষ্টা করব সেটাকে যত সহজ করে বোঝানো যায় এবং যারা অত্যন্ত সহজ সরলভাবে বুঝতে চান তাদের জন্মছক বা তাদের জন্মকুণ্ডলী, তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট সহজ হবে। তো এখন আমরা প্রথমেই আসি যে উচ্চস্থান কি। উচ্চস্থানকে ইংরেজিতে বলা হয় এক্সালটেশন এবং নিম্নস্থানকে বলা হয় ডেবিলিটেশন। উচ্চস্থান কি না, উচ্চস্থানে একটি গ্রহ সর্বদা তার সর্বাপেক্ষা বা সর্বোত্তম ফল প্রদান করে, মানে সব থেকে ভালো ফলটা উচ্চস্থানে দেয়। প্রতিটি গ্রহের একটা নির্দিষ্ট রাশিতে যে বসবাস করছে, আমরা দেখুন এখানে এখানে একটা যে আমি রাশি চক্র দেখিয়েছি, দেখুন প্রতিটা গ্রহ একটা নির্দিষ্ট রাশিতে তারা বসবাস করছে এবং অবস্থান করছে। এই যে নির্দিষ্ট রাশিতে যে অবস্থান করছে তার একটা উচ্চ স্থান থাকবে প্রতিটা রাশির ক্ষেত্রে, এবং যে উচ্চ স্থানটা থাকবে সেই উচ্চ স্থানটাকে কিন্তু সেটার সর্বোত্তম ফল সে প্রদান করবে। যেমন আপনার কিরকম দেখা যায় যে শুক্র রাশি মীন রাশির ক্ষেত্রে, শুক্র গ্রহ মীন রাশির ক্ষেত্রে সর্বোচ্চ ফল প্রদান করে বা সেটা উচ্চ স্থান হয়, আবার মঙ্গল মকরের ক্ষেত্রে কিন্তু উচ্চ স্থান হয়। এবারে আসি নিম্নস্থান। নিম্নস্থ বা নিম্নস্থান কি, একটি গ্রহ যখন তার সব থেকে দুর্বল স্থানে থাকে, মানে সব থেকে উইকেস্ট পয়েন্টে থাকবে, তখন সেটাকে তার ডেবিলিটেশন বা নিম্নস্থান বলে। যেমন শুক্র সাধারণত কি হয়, কন্যাতে নিম্নস্থ হয়, মঙ্গল কর্কটে গিয়ে নিম্নস্থ হয়। তবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে গ্রহদের এই উচ্চস্থ এবং নিম্নস্থ এটার ফল আমরা যেটা প্রথমে আলোচনা করলাম যে উচ্চস্থ হলে অপটিমাম বা সব থেকে ভালো ফল দেবে আর নিম্নস্থ হলে সেটা খারাপ ফল দেবে, এটা সবসময় কিন্তু বাস্তবে ঘটে না। এর দুটো কারণ হলো যে এটা দেখতে হবে যে গ্রহের অবস্থান উচ্চস্থ হলেও যদি সে অন্য কোনো অশুভ গ্রহের দ্বারা সে অ্যাফ্লিক্টেড বা আক্রান্ত বা নিপীড়িত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সর্বোত্তম ফল দেয় না। আবার একটি নিচস্থ গ্রহ অনেক সময় কিন্তু সে ভালো ফল প্রদান করে থাকে। সুতরাং একটা দুর্বল গ্রহ অনেক সময় সে ভালো ফল দেয়, আবার উচ্চস্থ অবস্থাতে থাকলেও সে অনেক সময় কিন্তু সঠিক ফল প্রদান করতে পারে না। তো আমরা প্রথমে আলোচনা করব যে গ্রহদের উচ্চস্থ অবস্থান কোথায়। দেখুন, এটা আলোচনা করতে গেলে আমি প্রথমেই আপনাদেরকে যে সাইডেরিয়াল চার্টটা দেখিয়েছিলাম সেই সাইডেরিয়াল চার্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা জানি কি যে এই যে উপরের 1 নম্বর ঘরটা এটা মেষ রাশি এবং ঘড়ির কাঁটার বাম দিকে ঘরগুলো ঘুরছে, অর্থাৎ দেখুন আমি যেমন আমার যে মাউসের যে মুখটা পয়েন্টটাকে আমি ঘুরাচ্ছি ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা জন্মছককে বিচার করতে হবে। এখন মেষ রাশি যদি আমি এটাকে ধরি ঘর, মেষ রাশির ঘর, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি এবং নিয়ম আছে রবি মানে সান বা সূর্য
এটা মেষ রাশির 10 ডিগ্রিতে তার উচ্চস্থান থাকে, অর্থাৎ এখান থেকে 10 পর্যন্ত যদি আমি ধরি তাহলে মেষ রাশির এটা উচ্চস্থ স্থান হবে, অর্থাৎ মেষ রাশির সর্বোত্তম ফল দেবে। কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে সে কোনোভাবেই অন্য অশুভ গ্রহের দ্বারা কোনোভাবে নিপীড়িত হবে না, কারণ যদি সে নিপীড়িত হয় তাহলে সে কিন্তু তার সর্বোত্তম ফল দেবে না। তাহলে প্রথম হলো রবি মেষ রাশির 10 ডিগ্রিতে সর্বোত্তম ফল দেয়, অর্থাৎ আমি আগেই বলেছি যে ডিগ্রিটা জানা খুব আমাদের জরুরি, এবং এটাও আমরা বলেছি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কিন্তু 4 মিনিট। সুতরাং লক্ষ্য করে দেখছেন 10 ডিগ্রি মানে হচ্ছে 40 মিনিট। কারো জন্ম সময় যদি 40 মিনিট হেরফের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা গ্রহের তার সর্বোত্তম বা সর্বোচ্চ স্থান সেক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে থাকে। চন্দ্র যেমন বৃষ রাশির 3 ডিগ্রিতে, তা আমরা যদি বৃষ রাশি ধরি, অর্থাৎ যদি এটা মেষ হয় এরপরে যদি বৃষ রাশি হয় তাহলে 3 ডিগ্রি মানে 1 2 3, 3 ডিগ্রি মানে কত, 3 4 12, অর্থাৎ 12 মিনিটের ডিফারেন্স হচ্ছে। তখন মেষ রাশি কি হয়, বৃষ রাশিতে চন্দ্র 3 ডিগ্রিতে সে তার সর্বোচ্চ স্থান দেয়, অর্থাৎ এটাই তার উচ্চ স্থান বলা হয়, বা যেটা এক্সালটেশন বা এক্সাল্টেড বলা হয়। মঙ্গল বা মার্স এটা মকর রাশির 28 ডিগ্রিতে তার সর্বোচ্চ স্থান থাকে বা উচ্চ স্থান থাকে বা তার এক্সালটেশন থাকে, অর্থাৎ সে তার 28 ডিগ্রি পর্যন্ত তার এক্সালটেশন পিরিয়ডটা কাজ করবে। বুধ বা মার্কারি এটা কি করবে, কন্যা রাশির 15 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ কন্যার 15 ডিগ্রি পর্যন্ত তার এক্সালটেশন হবে, অর্থাৎ সে এক্সাল্টেড থাকবে বা তার উচ্চস্থ থাকবে। বৃহস্পতি বা জুপিটার এটি কর্কট বা ক্যান্সার রাশির 5 ডিগ্রি পর্যন্ত সেটি এক্সাল্টেড হবে বা তার উচ্চস্থান থাকবে। আর কি না শুক্র বা ভেনাস এটি হচ্ছে মীন রাশি, 27 ডিগ্রি পর্যন্ত সে এক্সাল্টেড হবে বা তার উচ্চস্থান থাকবে। আর কি না আপনার সবার শেষে হচ্ছে স্যাটার্ন বা শনি, শনি গ্রহ তুলা রাশির 20 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ সে ফল দেবে, অর্থাৎ তার এক্সালটেশন বা তার এখানে কিন্তু উচ্চস্থান থাকবে। সুতরাং দেখুন গ্রহদের যে উচ্চস্থানের যে আমি আলোচনা করলাম সেই আলোচনাটা আবার আমি করছি যে এইভাবে যখন আমরা দেখব এই ডিগ্রিটা জানা খুব জরুরি আছে, কারণ আমি শুরুতেই বলেছিলাম যে ডিগ্রি ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখুন আমার কাছে একটা চার্ট আছে, চার্টে আমি কি দেখাচ্ছি, রবি এটা হচ্ছে মেষ রাশি, অ্যারিস মানে মেষ রাশির 10 ডিগ্রি পর্যন্ত এ কিন্তু তার সর্বোচ্চ ফল বা উত্তম ফল দেবে। মুন বা চাঁদ এটা টাউরাস বা বৃষ রাশির 3 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ ফল দেবে। মার্স বা মঙ্গল সেটা ক্যাপ্রিকন বা আপনার মকর রাশির 28 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ ফল দেবে। মার্কারি এটা হচ্ছে ভির্গ বা কন্যা রাশির 15 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ ফল দেবে। জুপিটার বা ক্যান্সার এটা হচ্ছে আপনার 5 ডিগ্রি পর্যন্ত, জুপিটার হচ্ছে বৃহস্পতি, ক্যান্সার বা কর্কট রাশির 5 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ ফল দেবে। ভেনাস শুক্র গ্রহ এটা হচ্ছে পিসেস অর্থাৎ মীন রাশির 27 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ ফল দেবে। স্যাটার্ন বা শনি রাশি এটা শনি গ্রহ যেটা এটা তুলা বা লিব্রার এটা 20 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ ফল দেবে। অর্থাৎ এখানে গ্রহগুলি কিন্তু আপনার এইভাবে তাদের ফল প্রদান করে থাকে, অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা তাদের ফল প্রদানটা করে থাকে। এখানে কিন্তু আপনাদেরকে আমি শুরুতে একটা কথা বলেছি যে রাহু এবং কেতুর নিজস্ব কোনো ঘর না থাকার জন্য তাদের সর্বোচ্চ তাদের যে তুঙ্গ বা নিচস্থ এটা নিয়ে কিন্তু সেভাবে আলোচনা বৈদিক জ্যোতিষশাস্ত্রে কিন্তু করা হয়নি। এবারে আসছি আমরা গ্রহদের যে নিম্নস্থ বা নিচস্থ স্থান, একে ইংরেজিতে বলা হয় ডেবিলিটেশন। নিচস্থ বলতে বোঝায় যখন গ্রহ সদর্থক গুণ বা তার অপটিমাল যে কোয়ালিটি সেটা কমে যায় এবং সে নির্দিষ্ট একটা রাশিতে তার নিচস্থ অবস্থায় থাকে, অর্থাৎ সেখানে তার সর্বোচ্চ যে কোয়ালিটি সেই কোয়ালিটি বা গুণটা পাওয়া যায় না। কি ক্ষেত্রে হয়, যেমন আপনার রবি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির 10 ডিগ্রি পর্যন্ত এখানে সে নিচস্থ থাকে। রবি বা সান সেটা হচ্ছে কোথায় না তুলা রাশি, তুলা হচ্ছে এইটা, রবি বা সান তুলা রাশির যে 10 ডিগ্রি
সেই 10 ডিগ্রি পর্যন্ত সে কিন্তু নিচস্থ ফল দেয়। এটা হচ্ছে আপনার নিয়ম। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই যে তুলা বা লিব্রা, সে 10 ডিগ্রিতে নিচস্থ দেবে। চন্দ্র, চন্দ্র মানে মুন, মুন কি করবে, যেটা বৃশ্চিক রাশি মানে স্করপিও, স্করপিও বা বৃশ্চিক, দেখুন আমি দেখাচ্ছি আমার পয়েন্ট করে, এখানে আমার মাউসে পয়েন্ট করে, যে বৃশ্চিক যে রাশি আছে, সেই যে বৃশ্চিক রাশি, সেই বৃশ্চিক রাশিতে সে কিন্তু 3 ডিগ্রি পর্যন্ত তার নিচস্থ অবস্থায় থাকে। মঙ্গল বা মার্স, সেটা কি করবে আপনার, যে মঙ্গল বা মার্স সেটা হচ্ছে কর্কট, কর্কট মানে এই রাশিটা দেখুন এখানে লেখা আছে কর্ক বা কর্কট, এই কর্কট রাশিতে সে কি করবে না আপনার 28 ডিগ্রিতে সে নিচস্থ ফল দেবে। বুধ বা মার্কারি, বুধ বা মার্কারি সেটা মীন রাশি, মীন রাশি মানে কোথা পিসেস, তাহলে এই মীন রাশিতে বুধ বা মার্কারি সে কিন্তু আপনার 15 ডিগ্রি পর্যন্ত নিচস্থ ফল দেবে। বৃহস্পতি, এটা কি করবে মকর, মকর মানে কোনটা ক্যাপ্রিকন, এই রাশিটা 10 নম্বরে, তাহলে মকর হচ্ছে ক্যাপ্রিকন যে রাশি, সেই বৃহস্পতি কি করবে মকর রাশিতে 5 ডিগ্রিতে সে কিন্তু সর্বনিম্ন ফল দেবে। শুক্র বা ভেনাস, ভেনাস কি করবে কন্যা, কন্যা কোনটা, অর্থাৎ সে কিন্তু দেখুন কন্যা বা হচ্ছে ভীর্গ, সে ভীর্গতে 27 ডিগ্রিতে সে সর্বনিম্ন ফল দেবে। শনি, শনি কি করবে মেষ রাশি অ্যারিস, তাহলে মেষ রাশিতে 20 ডিগ্রিতে সে সর্বনিম্ন ফল দেবে। তাহলে উচ্চস্থ এবং নিচস্থ আমরা যদি এটা দেখি, তাহলে মেষ রাশির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে মেষ রাশিতে রবি বা সূর্য সেটা 10 ডিগ্রিতে সর্বনিম্ন সর্বোচ্চ ফল দেবে, অপটিমাল হবে, কিন্তু একই সঙ্গে শনি সে 20 ডিগ্রিতে কিন্তু সর্বনিম্ন ফল দেবে। অর্থাৎ এর মানে হচ্ছে যে কোন গ্রহ কোন অবস্থাতে অবস্থান করছে এটা আপনার জন্ম ছক দেখে খুব সহজে বোঝা যাবে। আমি এখানে একটা দেখুন চার্ট দেখিয়েছি, এটা এক্সালটেশন বা উচ্চ স্থান এবং আপনার ডেবিলিটেশন বা নিচস্থ যে স্থান, সেটা গ্রহদের অবস্থার কথা এই চার্টটাতে বোঝানো হয়েছে বা কিভাবে সেটা করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে নিচস্থ গ্রহকে প্রায়শ আমরা পরিবর্তনের নির্দেশ হিসেবে দেখা হয়, অর্থাৎ গ্রহ যদি নিচস্থ হয় তাহলে ধরে নিতে হবে যে এটা একটা পরিবর্তনের সূচক হিসাবে কাজ করছে, কিন্তু কখনো কখনো সঠিক অবস্থা বা যদি রাইট সার্কামস্টেন্স থাকে তাহলে কিন্তু তা সদর্থক বা পজিটিভ একটা কিন্তু ফল প্রদান করে। অর্থাৎ রাইট সার্কামস্টেন্স থাকলে এটা কিন্তু আপনার সদর্থক একটা ফল প্রদান করতে পারে। এখন আমরা দেখেছি যে আমাদের বর্তমান যে যুগ সেটাকে আমরা কলিযুগ বলি, কলিযুগের মানুষের মধ্যে বিভিন্ন নৈতিক আধ্যাত্মিক যে সমস্ত বিশুদ্ধতা সেটা অনেকখানি হ্রাস পেয়ে গেছে, ক্রমশ ক্ষয়িষ্ণু অবস্থার মধ্যে যাচ্ছে। সেখান নিচস্থ গ্রহগুলো কিছু কিছু মানুষের ক্ষেত্রে বা কিছু কিছু জায়গায় কিন্তু নিচস্থ অবস্থাতেও খুব ভালো ফল দেয়। যেমন ধরুন যদি এইরকম হয় যে কোনো ব্যক্তি যেমন চাতুরী বা তার কিছু কৌশল নানা মধ্য দিয়ে তার গ্রহগুলি নিচস্থ অবস্থাতে থাকলেও সে কিন্তু সেখানে যথেষ্ট সাফল্য অর্জন করতে পারবে। অর্থাৎ তার মানে কি ব্যক্তির নেগেটিভ কোয়ালিটি নিচস্থ অবস্থাতেও কিন্তু সাকসেসফুল হবে। যেসব ব্যক্তি চাতুরী বা বিভিন্ন তারা স্ট্র্যাটেজি ব্যবহার করে সাফল্য অর্জন করার চেষ্টা করে তাদের কিন্তু নিচস্থ গ্রহ তুলনামূলক অনেক বেশি সহায়ক হবে, তুলনামূলক তাদের ক্ষেত্র থেকে যারা পজিটিভ বা সোজা রাস্তাতে হাঁটে। এই পৃথিবীতে আমরা বহু প্রকারের মানুষ দেখি, কিছু কিছু মানুষ আছেন তারা সৎ সোজা রাস্তাতে হাঁটেন, তাদের ক্ষেত্রে উচ্চস্থ অবস্থা থাকলে আমরা ধরে নিই সাধারণত পজিটিভ ফল হবে, আর নিচস্থ অবস্থা থাকলে নেগেটিভ ফল হবে। কিন্তু যেসব ব্যক্তিরা সোজা রাস্তাতে হাঁটেন না, অর্থাৎ যেসব ব্যক্তিরা সাধারণত তারা বাঁকা রাস্তা পছন্দ করেন বা তারা সোজা রাস্তা পথে হাঁটতে চান না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের নিচস্থ অবস্থায় যদি থাকে গ্রহগুলো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা অনেক বেশি ফল তারা পেতে পারেন। এখন যেমন একটা সাধারণ আমাদের একটা ভুল একটা ধারণা আছে নিচস্থ গ্রহ সম্পর্কে, যে এগুলি সব সময় কি হয় আমাদের দুর্ভাগ্য ডেকে আনে এইরকম আমরা মনে করি, কিন্তু যদি একটা মানে সবসময় কিন্তু মনে রাখতে হবে যে একটা গ্রহ শুধুমাত্র নিচস্থ গ্রহ হলেই হবে না বা উচ্চস্থ হলেই হবে না, ওই গ্রহটাকে অন্য শুভ কিংবা অশুভ গ্রহের এখানে কিন্তু একটা দ্বারা প্রভাবিত হতে হবে।
যদি দেখা যায় কোনো জাতক বা জাতিকা তার যদি এইরকম একটা কোনো নিচস্থ মানে গ্রহণ বা তার মধ্যে কৌশল চাতুরি এই ধরনের কোনো কিছু থাকে, তাহলে কিন্তু দেখা যাবে গ্রহ নিচস্থ থাকলেও আমি আলোচনা করেছি আগেই যে সে কিন্তু ভালো প্রভাব বা ভালো ফল পাবে। যখন কোনো গ্রহ উচ্চস্থ হয় তখন এটা বিশ্বাস করা হচ্ছে যে তার আমরা সদর্থক ফলটা পাচ্ছি বা আমাদের কাছে সুযোগ সেটা বৃদ্ধি করবে। কিন্তু একটি উচ্চস্থ গ্রহ তখন আমরা তাকে উচ্চস্থ বলবো যখন সে খুব দীপ্ত থাকবে, অর্থাৎ সম্পূর্ণভাবে সে কিন্তু জাগরিত থাকবে গ্রহ এবং উজ্জ্বলভাবে সে তার প্রভাব দিবে এবং তার শুভ ফল সংশ্লিষ্ট জাতক বা জাতিকার উপরে কিন্তু পাবে। ফলে তার সুবিধা বৃদ্ধি পাবে, নতুন নতুন অপরচুনিটি তার কাছে আসবে। সুতরাং গ্রহ উচ্চস্থ থাকলে তার অপরচুনিটি, তার কাছে নানা ধরনের সুবিধে, তার সুযোগ, তার সময় সবকিছু ভালো যাবে, এটা ধরে নেওয়া যেতে পারে। এখন এক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা গ্রহদের উচ্চস্থ নিচস্থ দেখব তখন তার উপরে শুভ অশুভ গ্রহের প্রভাবটাও আমাকে কিন্তু মাথার মধ্যে মনে রাখতে হবে। কার্যকরী অশুভ গ্রহের উচ্চ স্থান কিন্তু ক্ষতিকারক হতে পারে। যদি গ্রহটা নিজেই অশুভ, আমি পরে শুভ অশুভ গ্রহ নিয়ে কিন্তু আমি আলাদাভাবে আলোচনা করব। যদি কোনো ফাংশনাল ম্যালেফিক প্ল্যানেট হয় বা যদি কার্যকারী কোনো অশুভ গ্রহ হয়, তার উচ্চ স্থান কিন্তু মোটেই জাতক বা জাতিকার ক্ষেত্রে শুভ হবে না, সেটা সর্বদা কিন্তু অশুভ ফল দেবে। কার্যকারী শুভ গ্রহের উচ্চ স্থান শুভ ফল প্রদান করবে, এটা আমরা ধরে নিই। অর্থাৎ যদি সংশ্লিষ্ট জাতক জাতিকার জন্মছকে শুভ গ্রহের অবস্থান থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে গ্রহের উচ্চ স্থান যদি থাকে বা যদি তার এক্সালটেশন থাকে তাহলে সেক্ষেত্রে তার শুভ ফল প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকবে। তবে এক্ষেত্রে কিন্তু একটা মনে রাখতে হবে যে প্রতিটি রাশির যে নির্দিষ্ট অধিপতি গ্রহ বা যেটা সাইন লর্ড থাকে এবং তার অবস্থানটাও বিচার করতে হবে। আমি আগের ভিডিওগুলোতে সাইন লর্ড দেখিয়েছি কোনটা কার ক্ষেত্রে সাইন লর্ড হয়। সাইন লর্ড মানে হচ্ছে যেমন ধরুন ক্যাপ্রিকনের ক্ষেত্রে কোনটা সাইন লর্ড, অর্থাৎ তার প্রভু কোনটা, তার লর্ড কোনটা, এটা আমরা আগের ক্ষেত্রে কিন্তু ভালোভাবে দেখিয়েছি। যেমন কর্কটের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে সেখানে তার সাইন লর্ড হচ্ছে চন্দ্র। আবার আমরা ধনু রাশির ক্ষেত্রে আমরা দেখেছি বৃহস্পতি সাইন লর্ড এইরকম, বা অ্যারিস বা মানে মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে তার সাইন লর্ড। অর্থাৎ অধিপতি গ্রহের অবস্থানটাও কিন্তু সমানভাবে দেখতে হবে, কারণ এটা যদি না দেখি তাহলে শুধু উচ্চ স্থান এটা দেখলে সেটার দ্বারা একজন জাতক বা জাতিকার ভালো সময় কি খারাপ সময় সেটা বিচার করা সম্ভব হবে না। কিন্তু এখন একটা জিনিস মনে রাখতে হবে এখানে আপনাদের, এই উচ্চস্থ স্থান এটা কিন্তু বিলুপ্ত হতে পারে বা ক্যান্সেলেশন অফ এক্সালটেশন হয় কোনো কোনো ক্ষেত্রে। এবারে হচ্ছে আপনার কোন ক্ষেত্রে সেটা হতে পারে। এখন দেখা যাচ্ছে যে দেব কেরালাম বলে একজন প্রাচীন পুস্তিকা আছে একটি, সেই দেব কেরালাম বলে প্রাচীন পুস্তিকাতে এই ধরনের বেশ কিছু কিন্তু উদাহরণের কথা বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে গ্রহদের উচ্চস্থ অবস্থা থাকা সত্ত্বেও কিন্তু সেখানে খারাপ ফল প্রদান করতে পারে। যেমন যদি মালব্য যোগ থাকে, অর্থাৎ আমি পরে এই যোগগুলো নিয়ে আলোচনা করবো এক একটা, যদি মালব্য যোগ থাকে অর্থাৎ শুক্র তার নিজস্ব বা কেন্দ্রের উচ্চ অবস্থায় থাকে এবং বৃহস্পতি যদি শনির সঙ্গে সংযোগ করা মানে কি তার কনজাংশন হয়, অর্থাৎ যেমন আমরা পিএসসি বলি, পি মানে হচ্ছে পজিশন, এ মানে হচ্ছে অ্যাসপেক্ট এবং সি মানে কনজাংশন। এই পিএসসি কথাটার মানে হচ্ছে তার অবস্থান, অ্যাসপেক্ট মানে তার দৃষ্টি, কনজাংশন মানে যদি অন্য গ্রহের সঙ্গে সে সংযোগ মানে ঘটায় তবে কিন্তু তার উচ্চভাব অর্থাৎ সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ এক্ষেত্রে উচ্চভাব কোনো কাজ করবে না। দ্বিতীয় কি, যদি কোনো জাতকের জন্মকুণ্ডলিতে আমরা বৃহস্পতি দুর্বল থাকে, অর্থাৎ বৃহস্পতিকে দেখলাম যে বৃহস্পতি দুর্বল আছে তার জন্মকুণ্ডলিতে, তখন শুক্র যে ক্ষেত্রগুলির উপরে প্রভুত্ব করে যেমন বিবাহ, তারপর ছোট ভাই বোন, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি আবার বিষয়টাকে ঘুরিয়ে বলছি, যদি কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি উইক থাকে বা দুর্বল থাকে তবে শুক্র যে বিষয়গুলোর ক্ষেত্রে
যে ক্ষেত্রগুলির উপর হচ্ছে প্রভুত্ব করে, এবং শুক্র কোন কোনগুলি কিন্তু মানুষের বিবাহের ক্ষেত্রে, ছোট ছোট ভাই বোন এদের ক্ষেত্রে প্রভুত্ব করে, এই জায়গাগুলো কিন্তু তার ক্ষতিগ্রস্ত বা বিনষ্ট হতে পারে। অর্থাৎ এই সব জায়গাগুলো তার বিবাহের ক্ষেত্রে সমস্যা হতে পারে, তার বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, বা তার বিবাহিত জীবন সুখের না হতে পারে, তার ছোট ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক না থাকতে পারে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসতে পারে। 3 নম্বর প্রশ্নে আসছে, যদি মালব্য যোগে শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়, অর্থাৎ যোগটা মালব্য হতে হবে এবং শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়, তবে এই রাশির অধিপতি যে বৃহস্পতি, এক্ষেত্রে বৃহস্পতির প্রভাব ওই গ্রহের উপরে পড়বে, অর্থাৎ সাধারণত গ্রহগুলোর উপরে বৃহস্পতির একটা প্রভাব পরিলক্ষিত হবে। চন্দ্র, চতুর্থ পয়েন্টে আমরা আসছি, চন্দ্র বৃশ্চিকে নিম্নস্থ হলে, যদি চন্দ্র বৃশ্চিকে নিচস্থ থাকে, অর্থাৎ যদি ডেবিলিটেড হয়, তাহলে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, আর যদি মঙ্গল জন্মকুণ্ডলিতে শক্তিশালী ও শুভ অবস্থায় থাকে, অর্থাৎ যদি জন্মকুণ্ডলিতে জাতকের বা জাতিকার, অর্থাৎ দেখা যায় যে মঙ্গল যথেষ্ট শক্তিশালী বা স্ট্রং আছে, তার পজিশন ভালো আছে, অর্থাৎ বেনিফিক আছে, এবং চন্দ্র পীড়িত এবং দুর্বল হয়, তবে যদি এক্ষেত্রে কোনো অ্যাফ্লিক্টেড না হয়, চন্দ্র যদি দিনদিত হয়ে গেল, দুর্বল হলো, তবে এক্ষেত্রে বৃহস্পতি কিন্তু দুর্বল হয়, এবং মঙ্গল বৃহস্পতির রাশির যে উচ্চস্থ যে হয়, সেই বৃহস্পতি তো আপনার নিচস্থ কারণ হয়, এবং সেক্ষেত্রে কিন্তু সুফল প্রদান না করে। অর্থাৎ যদিও তার শুভ আছে, মঙ্গল স্ট্রং আছে, কিন্তু বৃহস্পতি নিচস্থ হওয়ার কারণে অনেক সময় কিন্তু তার ডিজায়ার রেজাল্ট বা আকাঙ্ক্ষিত ফল এক্ষেত্রে জাতক বা জাতিকা কিন্তু না পেতে পারে। অর্থাৎ অন্য গ্রহের দ্বারা আক্রান্ত হওয়ার ফলে এই ধরনের একটা সমস্যা কিন্তু তার তৈরি হতে পারে। এবার প্রতিটি রাশির ক্ষেত্রে যে উচ্চস্থ এবং অবস্থার যে বিলোপ হয়, সেইটা কোন কোন রাশির ক্ষেত্রে? রবির ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, দেখুন রবি মেষ রাশিতে উচ্চস্থ থাকবে, এবং যদি মেষের অধিপতি এখানে আমরা জানি মঙ্গল, তাহলে চন্দ্র দ্বারা যদি পীড়িত হয়, মেষের অধিপতি মঙ্গল যদি চন্দ্র দ্বারা পীড়িত হয় বা অ্যাফ্লিক্টেড হয়, বা যদি তার পিএসি হয়, পিএসি মানে আগেই বলেছি, তার পি মানে হচ্ছে পজিশন, তার অবস্থান, অ্যাসপেক্ট মানে তার দৃষ্টি, এবং সি মানে তার কনজাংশন বা সংযোগ হয়, তবে রবির উচ্চস্থ ভাব নষ্ট কিন্তু হয়ে যাবে। দ্বিতীয় কি, আমরা চন্দ্রের ক্ষেত্র ধরি, চন্দ্র কি বিশ্ব রাশিতে উচ্চস্থ হয়, কিন্তু যদি বিশ্ব রাশির অধিপতি শুক্র বুধ গ্রহের দ্বারা পীড়িত হয়, অর্থাৎ বুধ গ্রহ তার কিসের দ্বারা, তার অবস্থান, তার দৃষ্টি, তার সংযোগের দ্বারা যদি এখানে পীড়িত হয়, তবে চন্দ্রের যে উচ্চস্থ অবস্থা, তাহলে সেটা বিলুপ্ত হবে। বুধ হলো শুক্র গ্রহের নিচস্থের অধিপতি, কারণ বুধ হচ্ছে শুক্র গ্রহের নিচস্থ অধিপতি, সেক্ষেত্রে চন্দ্র কিন্তু তার ডিজায়ার্ড রেজাল্ট বা যে ফল, সেটা কিন্তু চন্দ্র দেবে না। মঙ্গল বা মার্স, মঙ্গল হচ্ছে মকর রাশির অধিপতি, উচ্চস্থান, যদি শনি, যা মকর রাশির হচ্ছে অধিপতি, মকর অধিপতি হলো শনি, তাহলে সেই অধিপতি আমি আগেই বলেছিলাম যে সাইন লর্ডের কথাটা, যদি শক্তিশালী মঙ্গলের উপর নিপীড়িত হয়, তাতে মঙ্গলের যে উচ্চস্থ অবস্থা বিলুপ্ত হবে, এবং বিলুপ্ত হলে কি হবে না, যে ডিজায়ার রেজাল্ট, সেই ডিজায়ার রেজাল্ট কিন্তু জাতক বা জাতিকা সে পাবে না। মঙ্গল নিজে শনির কিন্তু নিচস্থ প্রভু, সুতরাং শনি মঙ্গলের শক্তিকে নিয়ন্ত্রণ করবে, এবং এর ফলে তার কি হবে, তার উৎপাদনমূলক যে মানে যে কাজ, এই কাজটা কিন্তু বিঘ্নিত হবে। শুক্র হলে শনির উচ্চস্থ গ্রহ, এবং এটা কি হবে না, এবং এর সাথে গিয়ে যে নিম্নস্থ ক্ষেত্রে যে উচ্চস্থ মঙ্গল, সেটা কিন্তু দেখা যাবে তার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং অনেক ক্ষেত্রে সেটা নেগেটিভ প্রভাব দিতে পারে। এবারে আসছি আমরা বুধ রাশির ক্ষেত্রে। বুধ হলো উচ্চস্থ হয় কোথায়, কন্যা রাশিতে, মার্কারি বা বুধ এটা কন্যা রাশিতে উচ্চস্থ হয়। যদি বুধ পিএসি হয়, মানে তার পজিশন, অর্থাৎ তার অবস্থান, তার দৃষ্টি এবং তার সংযোগ হয় ইত্যাদির কারণে, যদি কোনো অশুভ গ্রহের দ্বারা সে কিন্তু নিপীড়িত হয়, বা ননর্থক যে বৃহস্পতি বা নেগেটিভ জুপিটার, অর্থাৎ যেক্ষেত্রে জুপিটার কিন্তু পজিটিভ নয়, শুভ ফল দিচ্ছে না, তার দ্বারা বৃহস্পতি উচ্চস্থ তখন বিলুপ্ত হবে। একই সঙ্গে মঙ্গল যদি শক্তিশালী হয়
এবং চন্দ্রকে ননর্থক ভাবে প্রভাবিত করে, তবে বৃহস্পতির যে উচ্চস্থ ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যদিও দেখা যাচ্ছে যে এখানে বুধ উচ্চস্থ হয় কন্যা রাশিতে, তবে পিএসসির কারণে অর্থাৎ অন্য রাশির যে দৃষ্টি, তার অবস্থান এবং তার সংযোগের কারণে সেখানে কিন্তু তার শুভ প্রভাব নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। শনি রাশি, শনি গ্রহ হলো তুলা রাশিতে উচ্চস্থ হয়। তুলা রাশির অধিপতি কিনা শুক্র। যদি অশুভ গ্রহের অবস্থানের কারণে বা তার দৃষ্টির কারণে বা তার সংযোগের কারণে নিপীড়িত হয়, তবে শনির উচ্চস্থ ভাব কিন্তু নস্যাৎ হয়ে যাবে বা তার বিলুপ্ত হবে। তাহলে এক্ষেত্রে সংশ্লিষ্ট জাতক বা জাতিকা সে কিন্তু তার যে কাঙ্ক্ষিত ফল সেই ফলটা সে পাবে না এবং সেক্ষেত্রে তার নেগেটিভ রেজাল্ট আসতে শুরু করবে। এর সঙ্গে যদি বুধ গ্রহ শক্তিশালী হয় এবং যদি এটা দেখা যায় যে ননর্থক ভাবে শুক্র গ্রহকে প্রভাবিত করে, তবে শনির উচ্চস্থ ভাবকে কিন্তু নস্যাৎ করবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ রেজাল্ট এক্ষেত্রে কিন্তু পাবে। তো এটা হলো যে বিভিন্ন গ্রহের উচ্চস্থ অবস্থা থাকলেও তা কিন্তু অন্য গ্রহের দ্বারা পীড়িত হলে বা অশুভ গ্রহের অবস্থান বা তার দৃষ্টি বা তার সংযোগের কারণে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু তার যে কাঙ্ক্ষিত ফল বা ডিজায়ার রেজাল্ট দিচ্ছে না। ফলে জাতকের উচ্চস্থ প্রভাব থাকলেও জাতক সেক্ষেত্রে নানা ধরনের সমস্যার মুখোমুখি জাতক বা জাতিকা হতে থাকবে। একই রকম ভাবে কিন্তু নিচস্থ যোগ যেটা, সেটাও কিন্তু আপনার বিলুপ্ত হতে পারে বা তারও কিন্তু ক্যান্সেলেশন হওয়ার সম্ভাবনা থাকে যদি এক্ষেত্রে অনেকগুলো অন্যান্য গ্রহের প্রভাব থাকে। তো বিশেষ পরিস্থিতিতে গ্রহদের নিচস্থ যে অবস্থা সেটা কিন্তু ভঙ্গ হতে পারে এবং দুর্বল যে গ্রহের শক্তিকে কিন্তু সেটা রূপান্তরিত করতে পারে। যদি নিচস্থ গ্রহের উচ্চস্থ রাশির অধিপতি চন্দ্র অথবা তার অবস্থা, তার অ্যাসপেক্ট বা অর্থাৎ তার দৃষ্টি বা তার কনজাংশন হতে কেন্দ্র অবস্থান করে বা অন্য কোনো নিচস্থ গ্রহের সঙ্গে তার সংযোগ স্থাপন হয়, তবে কিন্তু দেখা যাবে তার নিচস্থ ভাব সেটা কিন্তু ভঙ্গ হচ্ছে। যেমন বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ, কর্কট হলো চন্দ্রের রাশি। যদি চন্দ্র লগ্ন বা তার পিএসসি থেকে কেন্দ্রে অবস্থান করে, তবে বৃহস্পতির সঙ্গে তার এক্ষেত্রে কিন্তু বৃহস্পতি নিচস্থ এটা ভঙ্গ হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যে বৃহস্পতি নিচস্থ হলে তার যে নেগেটিভ প্রভাব পায় সেটা কিন্তু আর ঘটবে না। দ্বিতীয়ত কি, যদি চন্দ্র বা লগ্ন অর্থাৎ বা অন্য কোনো নিচস্থ গ্রহের থেকে যদি কোনো গ্রহের নিচস্থ রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করে, তবে নিচস্থ অথবা তার অবস্থাটা ভঙ্গ হবে। যেমন ধরুন শনি রাশি মকরে বৃহস্পতি নিম্নস্থ হয়, কিন্তু শনি যদি লগ্ন বা চন্দ্র বা তার যদি পিএসসি হয় তাহলে হতে কেন্দ্রে অবস্থান করে, তবে কিন্তু তার নিম্নস্থ যে ভাব সেটা কিন্তু এক্ষেত্রে আর থাকছে না। যদি নিম্নস্থ গ্রহের উচ্চস্থ অধিপতি অর্থাৎ গ্রহটা নিম্নস্থ কিন্তু তার অধিপতি উচ্চস্থ রাশির কোন গ্রহের সঙ্গে যদি অবস্থান করে, মানে যার কনজাংশন হয়, তাহলে কিন্তু তার দৃষ্টির দ্বারা আকৃষ্ট হয় অথবা তার সংযোগ স্থাপন করে, তবে কিন্তু সেক্ষেত্রে তার নিম্নস্থ অবস্থা ভঙ্গ হবে। যেমন ধরুন বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়। কর্কট হলো চন্দ্রের রাশি, তাহলে চন্দ্র বৃষের অধিপতি শুক্রের সঙ্গে এখানে তার উচ্চস্থ হয়। যদি শুক্র বৃহস্পতির সঙ্গে পিএসি হয়, মানে তার পজিশন, তার অ্যাসপেক্ট এবং তার সংযোগ হয়, তবে কিন্তু তার নিম্নস্থ যে ভাব সেটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। যদি নিচস্থ গ্রহ এবং রাশি অধিপতির মধ্যে রাশির পরিবর্তন হয়, তবে নিচস্থ ভাব এক্ষেত্রে কিন্তু ভঙ্গ হবে। যেমন মকর বৃহস্পতি এবং মীন রাশিতে এবং শনি রাশি পরিবর্তন করে। সুতরাং এই যে রাশির যদি পরিবর্তন হয়, তাহলে মকর বৃহস্পতি এবং মীন রাশিতে এবং শনি রাশি পরিবর্তন করলো, তাহলে সেক্ষেত্রে তার নিচস্থ ভাব গেল। নিচস্থ গ্রহের স্বাভাবিক দৃষ্টি যদি দুটি নিচস্থ গ্রহ অর্থাৎ নিচস্থ গ্রহ স্বাভাবিক মানে দুটি নিচস্থ গ্রহ একটি পারস্পরিক দৃষ্টি থাকে, মানে একটার সঙ্গে একটা দৃষ্টি থাকবে, তবে কিন্তু তাদের নিচস্থ ভাব এটা ভঙ্গ হয়ে যাবে।
যেমন কিরকম, কোনো জাতকের যদি রবি উচ্চস্থ হয়, অর্থাৎ জাতকের তার জন্মছকে রবি উচ্চস্থ হলো, তবে সে পরোপকারী হবে এবং তার আয় ভালো হবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তার উপার্জন যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এবং সমাজে সে স্বীকৃতি লাভ করে। কিন্তু তার রবি যদি উচ্চস্থ হয়, তবে জাতক বা জাতিকার নিজের স্বার্থের জন্য অন্যের উপকার করা, অর্থাৎ সেখানে কিন্তু তার মেন উদ্দেশ্য বা তার মেন যে ইন্টেনশন থাকবে যে অন্যকে উপকার কেন করবে, সেটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য। উচ্চস্থ দশম অধিপতি, দোষে দশম অধিপতি যদি সেটা কোনো কাজ, কোনো খাটো কাজ বা ব্যবসা বা ছোটখাটো কাজ ব্যবসা এড়িয়ে চলে, এবং এটা দেখা যায় যে আর কি হয়, যে পরিবর্তে সে আত্মসম্মানের জন্য কিছু যে অঙ্গীকার বা এই রকম ধরনের সে তাৎপর্যপূর্ণ কিন্তু কাজ করবে। আর কি বলা হলো, যেমন ষষ্ঠ ঘরে বা নিচস্থ গ্রহ বা যথেষ্ট ভালো শুভ ফল প্রদান করে, অর্থাৎ যদি ষষ্ঠ গ্রহে কোনো নিচস্থ গ্রহ থাকে, সেক্ষেত্রে তার কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এক্ষেত্রে জাতক বা জাতিকাকে জীবনে সে শত্রু কিংবা প্রতিযোগিতা বা ইত্যাদির সম্মুখীন হতে হয় বা অন্যান্য সমস্যা তাকে কিন্তু ভোগ করতে হবে। এখন আমরা এই যে বিভিন্ন গ্রহের উচ্চস্থ এবং নিম্নস্থ যে আমরা অবস্থাগুলোকে দেখলাম, এক্ষেত্রে আমি আবার একটা কথা শুরুতেই কিন্তু বলে দিই, এই উচ্চস্থ এবং নিম্নস্থ গ্রহদের যে অবস্থা, এগুলো কিন্তু মাথার মধ্যে মনে রাখতে হবে যে আমরা জ্যোতিষশাস্ত্রে যে বিভিন্ন ডিগ্রিগুলোকে দেখছি, অর্থাৎ প্রতিটা গ্রহের ক্ষেত্রে কোন গ্রহ কত ডিগ্রিতে অবস্থান করছে, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। যখন একটা রাশি সে কিন্তু তার নির্দিষ্ট অর্থাৎ 10 থেকে 20 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, তখন তার শক্তিশালী হবে, এটা নিয়ম। কোনো একটা রাশি 10 থেকে 20 ডিগ্রির মধ্যে যখন সে অবস্থান করবে, তার শক্তি সর্বাপেক্ষা কিন্তু বৃদ্ধি পায়। এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে আমরা যে ডিগ্রির ব্যবহারটা করেছি, সেটি হচ্ছে নির্দিষ্ট একটা স্থানে যে গ্রহ, বিভিন্ন গ্রহের যে অবস্থান বিভিন্ন রাশিতে, সেটা কিন্তু সাধারণত এটার দ্বারা বোঝা যায়। এবং আরো একটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রাশিদের এই যে মানুষের জন্ম সময়, অর্থাৎ বিভিন্ন মানুষদের জন্মাচ্ছে, তার জন্ম সময়ের উপরে নির্ভর করে সাধারণত এই যে ডিগ্রি, অর্থাৎ তার এগুলো, যেমন আমরা যদি প্রাথমিক ভাবে আমরা ধরে নিই যে বিভিন্ন ডিগ্রিগুলো যে ব্যক্তির যে ব্যক্তিত্ব বা তার অভিজ্ঞতা, এগুলো কিন্তু প্রবলভাবে প্রভাবিত করবে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে যখন কোনো গ্রহ অবস্থান করবে। একটা গ্রহের যে অবস্থান বা স্থান, সেটা 0 থেকে 10 ডিগ্রির মধ্যে হলে একটা রাশিতে সে সব থেকে বেশি কিন্তু কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করে। আর কি নির্দেশ করবে, নতুন করে কোনো কিছু সূচনা করা, ফ্রেশ এনার্জি তার মধ্যে বোঝায়, তার সেন্স অফ ইনটিউশন বোঝায়, এইগুলো জাতকের মধ্যে বোঝায়, অর্থাৎ তার অনুভূতি, অথবা আমরা যদি তার আরো অন্যান্য বিষয়গুলোকে নির্দেশ করে, যেমন সে প্রবলভাবে অনুভূতি প্রবণ হতে পারে এবং অনেক সময় কি হয় না, তার ধৈর্যচ্যুতিও ঘটতে পারে। এগুলো হচ্ছে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে হলে সেটা হয়। আমি যেমন সাইডেরিয়াল চার্টটা আপনাদের আবার নতুন করে দেখাচ্ছি, সাইডেরিয়াল চার্টটাতে খুব ভালো করে বুঝতে পারবেন যে এইভাবে যে প্রতিটা গ্রহ ঘুরছে, সেই গ্রহগুলোর কিন্তু ডিগ্রি অনুসারে, প্রত্যেকটা রাশিতে ডিগ্রি অনুসারে 9টা মোট গ্রহ আছে, তার মধ্যে রাহু কেতুকে বাদ দিলে এই যে গ্রহগুলো ঘুরছে তাদের নির্দিষ্ট ডিগ্রি অনুসারে কিন্তু তাদের প্রভাব জাতক জাতিকার উপরে পড়ে। এবারে মধ্য ডিগ্রি কোনটা, কোটা 11 থেকে 20 ডিগ্রি পর্যন্ত যখন কোনো গ্রহের অবস্থান থাকে, অর্থাৎ আমরা এখানে যেটা দেখলাম যে প্রথম যেটা দেখলাম যে 10 ডিগ্রি, তারপরে 11 থেকে 20 ডিগ্রি হলে সেটাকে মধ্য ডিগ্রি বলে। সেটা কোনো ব্যক্তির তার স্থায়িত্ব, তার পরিপক্কিতা, তার ভারসাম্য, এগুলোকে বোঝায়। সে বাস্তববাদী মন, সৃষ্টিশীল হবে, জাতকের তার সামনে উপস্থিত হওয়া চ্যালেঞ্জগুলোকে সে মোকাবিলা করতে পারবে, এবং এই ধরনের ঘটনাগুলো তার ক্ষেত্রে ঘটে। তবে এক্ষেত্রে ওই যে বললাম যে জাতকের উচ্চস্থ নিম্নস্থ হতে হবে, শুভ অশুভ গ্রহের প্রভাব থাকতে হবে। এরপরে যেটা বিলম্বিত বা পশ্চাৎ ডিগ্রি, যেটা 26 থেকে যে ডিগ্রি পর্যন্ত একদম 30 ডিগ্রি পর্যন্ত, তাহলে জাতকের এখানে পরিপূর্ণতাকে বোঝায়, এখানে তার পরমোন্নতির কথা বলা যায় এবং এখানে কিন্তু তার পরিমার্জনের কথা বলা যায়। অর্থাৎ এখানে যেহেতু এটা ডিগ্রির একদম মানে শেষের পর্যায়ে আছে,
সুতরাং এটাকে বলা যায়। এছাড়াও কতগুলো ডিগ্রি, এক্ষেত্রে আমি যেহেতু আলোচনাটা উচ্চস্থ নিচস্থ করলাম, সুতরাং ডিগ্রিটা জানা খুব প্রয়োজন। এছাড়াও 0, 13, 26 এই যে ডিগ্রিগুলো আছে, এগুলো কিন্তু বলা হয় জাতকের ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল ডিগ্রি। অর্থাৎ যখন তার গ্রহ এই সমস্ত ডিগ্রিতে অবস্থান করবে, তখন কিন্তু তার অধিক শক্তিশালী যে প্রভাব সেটা প্রতিফলিত হবে। ব্যক্তি জীবনে তার গভীর অভিজ্ঞতা এবং তার টার্নিং পয়েন্ট হিসাবে নির্দেশ করবে। অর্থাৎ ব্যক্তির যেমন 3 ডিগ্রি কিংবা 13 ডিগ্রি কিংবা 26 ডিগ্রিতে যখন গ্রহগুলো থাকবে, তখন তার জীবনে কিন্তু একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। এবং এক্ষেত্রে উচ্চস্থ নিচস্থ যাই থাকুক না কেন, এক্ষেত্রে তার ভালো কিংবা খারাপ ইত্যাদির সঙ্গে একটা সম্পর্কিত বিষয় কিন্তু থাকবে। সুতরাং আমরা এই যে সাইডেরিয়াল চার্টটা দেখছি, এই সাইডেরিয়াল চার্ট থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে একটা 30 ডিগ্রি এই অবস্থানে গ্রহগুলো যখন থাকছে, যেহেতু গ্রহগুলো লেফট থেকে রাইটে তারা পরপর মুভ করছে, সুতরাং এই যে লেফট থেকে রাইটে মুভ করার সময় বিভিন্ন ডিগ্রিতে তাদের অবস্থান, যেহেতু উচ্চস্থ এবং নিম্নস্থ আপনারা দেখলেন, এটা নির্ভর করে কিন্তু ডিগ্রির উপরে। সুতরাং ওই জাতকের কত ডিগ্রিতে সেটা অবস্থান করছে এটা গুরুত্বপূর্ণ। আমি আবারও কিন্তু এখানে একটা আগের মতোই প্রতিদিনের মতো কথাই বলছি যে বৈদিক জ্যোতিষশাস্ত্রে কোনো গ্রহের অবস্থান স্থায়ী নয়, তারা কিন্তু চিরাচরিত ঘুরে চলেছে, তাদের সেই একই রকম চক্রবর্ত পরিবর্তন সুখানিচ দুঃখানিচ, অর্থাৎ তারা কিন্তু চাকার মতো ঘুরছে, তারা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলেছে। সুতরাং আপনার জীবনে এই যে প্রত্যেক দিনতে আপস এন্ড ডাউনস হচ্ছে, তার উত্থান পতন, এই যে প্রতিটা ঘটনা সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘটছে, এটা বিভিন্ন গ্রহের অবস্থান, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু সেটা হয়ে থাকে। তার উচ্চস্থ নিচস্থ হলেই যে সর্বদা সে খারাপ বা ভালো ফল দেবে সেটাও নয়, অন্যান্য শুভ অশুভ গ্রহের প্রভাব সবকিছুর উপরেই কিন্তু এটা নির্ভর করছে। সুতরাং আশা করি আপনারা উচ্চস্থ নিচস্থ বুঝতে পারলেন। আমি আপনাদের অনুরোধ করব, যারা আমার চ্যানেল দেখবেন বা যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন বা জ্যোতিষশাস্ত্র জানতে চান বা শিখতে চান, তাদের বলবো অবশ্যই কিন্তু আপনি আপনার জন্মছক সঙ্গে নিয়ে বসবেন এবং আমি এরপরে অনেক বেশি মাইনিউট আলোচনাতে চলে যাব পরপর। এই আলোচনাগুলো দেখলে, আপনার জন্মছক বিচার করলে আপনি কিন্তু সুন্দরভাবে আপনার আগামী দিনটা বুঝতে পারবেন এবং দেখবেন এমন অনেক ঘটনা বা অনেক কথা বলবো হয়তো যে আপনার জীবনের সঙ্গে মিলে গেছে বা আগামী দিনে আপনার জীবনের সঙ্গে সেটা কিন্তু মিলতেও পারে। এবং আশা করি যে সেই ঘটনাগুলো আপনি কিন্তু আপনার আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন। সুতরাং আমি আশা করব যে আপনারা সবাই কিন্তু যথেষ্টভাবে এই বিষয়গুলোকে মাথার মধ্যে রাখবেন, কারণ আমাদের জীবনের এগুলো স্টাডি, কারণ জ্যোতিষশাস্ত্রকে বলা হয় টাইম অফ স্টাডি অফ টাইম, অর্থাৎ এটা কিন্তু সময়ের অধ্যয়ন। আমাদের জীবনে ভালো এবং খারাপ এই যে দুটো সময় যাচ্ছে, এই দুটো সময়ের আগামী দিনটা কিভাবে যাবে, এটাই কিন্তু আমরা প্রেডিকশন বা জ্যোতিষশাস্ত্র থেকে আমরা প্রেডিক্ট করতে পারি বা জানতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হাসি খুশি থাকবেন। আগামী দিন আপনাদের সুখময় এবং সমৃদ্ধময় হয়ে উঠুক, এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।